নমস্কার। আজকের সভার সঞ্চালক এবং সভাপতি বৈশানর দাস সহ আমার পূর্ববর্তী বক্তা যারা বক্তব্য রেখেছেন, এসসি সেলের সভাপতি ডক্টর তাপস মণ্ডল সহ বীরবাহা হাঁসদা, মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, ভাতৃপ্রতিম সুশান্ত মাহাতো, মৃত্যুঞ্জয় মুর্মু, কানাই মণ্ডল, বান্দোয়ানের বিধায়ক সন্ধ্যারানী টুডু সহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এদিকে শ্যামল মণ্ডল থেকে শুরু করে নিশীথ মালিক রয়েছেন, নেপাল ঘড়ুই রয়েছেন, পরেশ মুর্মু রয়েছেন, এদিকে মনোরঞ্জন ব্যাপারী রয়েছেন, রত্নাদে নাগ রয়েছেন, শ্যামল ছাত্রা রয়েছেন, অম্বরীশ সরকার রয়েছেন এবং যারা মঞ্চে বসতে পারেননি আমি তাদের সকলকেও, যারা নিচে রয়েছেন আমাদের বক্তব্য শুনছেন এবং সবাই সশরীরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, সম্মান এবং জোহার জানাচ্ছি। আজকে মূলত প্রত্যেকটা বিধানসভা থেকেই 8 জন 10 জন প্রতিনিধিদের আমরা ডেকেছি এবং প্রায় 294টা বিধানসভা থেকেই আমাদের তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা, বোনেরা, সমবয়সী সতীর্থ দিদিরা সকলে উপস্থিত হয়েছেন এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই। তার কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন। আজকে আমাদের এই সমাবেশে কার্যত একটা আসনও ফাঁকা নেই, কিছু লোক পিছনে দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করব যদি অসুবিধা না হয় সামনে এখানে এসে সিঁড়িতে যে জায়গাটা খালি রয়েছে তোমরা বসে পড়তে পারো, দাঁড়ালে অসুবিধা হবে। যেখানে যে জায়গা পাবে, যদি কোনো চেয়ার ফাঁকা থাকে আপনারা বসে পড়ুন। আমরা দুঃখিত, তার কারণ এই যে এত লোক এখানে এসে উপস্থিত হয়েছে, এটা আমরাও আশা করিনি যে ব্রিগেডের পরদিন আপনারা ফিরে না গিয়ে আমাদের এই সভা সার্থক এবং সাফল্যমণ্ডিত করতে একদিন থেকে গিয়ে পরিশ্রম করে, অনেক অসুবিধা হয়তো হয়েছে তাও আপনারা থেকে গিয়েছেন এবং আজকে সবার পর আপনারা ফিরে যাবেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজকে যে কারণে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি, আপনারা জানেন এই যে কর্মসূচি তপশিলি সংলাপ, এবং এই তপশিলি সংলাপ কর্মসূচি আমরা 2021-এর নির্বাচনের প্রাক্কালেও বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন অঞ্চলে, এলাকায়, গ্রাম পঞ্চায়েতে, ব্লকে, পাড়ায়, গ্রামে আমরা আয়োজন করেছিলাম। তার সুফলও দল পেয়েছিল এবং মানুষও 2019 সালে কিছুটা বিভ্রান্ত হয়ে বিজেপির দিকে ভোট দিয়েছিল। তারাও বুঝতে পেরেছিল যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বোনেরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে। সে ছত্তিশগড় হোক, সে রাজস্থান হোক, সে মধ্যপ্রদেশ হোক, সে ঝাড়খণ্ড হোক, সেখানে বাংলায় বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে, আপনাদের বিভ্রান্ত করে, নিজেদের মধ্যে বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতিকে প্রশ্রয় দিয়ে নানা রকম টালবাহানা করে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে এবং এখনো বুঝিয়ে চলেছে। আমি আপনাদের বলবো যে আমার কথা শুনে বা আমার পূর্ববর্তী বক্তা যারা বক্তব্য রেখেছেন তাদের কথা শুনে কাউকে ভোট দিতে হবে না বা কাউকে কাজ করতে হবে না। আপনারা চোখে দেখে ঠিক করুন, কানে শুনে নয়। আমি কেন বলছি, যারা এসসি এসটিদের জন্য গত 5 বছরে একটা বৈঠক করেনি, যেখানে 2019 সালে 18টা লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ জিতিয়ে 18 জন সাংসদকে দিল্লিতে পাঠালো, সেই সাংসদ জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে দরবার করে
বহিরাগত স্বৈরাচারী বাংলা বিরোধী নেতাদের তল্পি বাহকতা করে আর পদলেহন করে চিঠি লিখে বলছে বাংলার মানুষের টাকা আটকে দাও, এসটি এসটি সমাজের মানুষের টাকা আটকে দাও। আমি কেন আপনাকে বলছি কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন? তার কারণ আপনি দেখুন, মানুষকে বলুন যে 2019-এর নির্বাচনে বিশেষ করে জঙ্গলমহল এলাকায় যে 4টি লোকসভা আসন ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, এই 4টি লোকসভা আসনেই বিজেপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছিল। আমরা পরাজিত হয়েছিলাম। আপনি এই 4টি এলাকায় সব মিলিয়ে 10,000 বুথ হবে। 10,000 বুথের মধ্যে গত 5 বছরে যদি আমাকে একটা দৃষ্টান্ত বা উদাহরণ কেউ দেখাতে পারে যে কোনো পাড়ায় কোনো এসসি ভাইয়ের জন্য বা বোনের জন্য বা কোনো সম্প্রদায়ের মানুষের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, জাহাজ মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী বা কোনো সাংসদের নেতৃত্বেও কেন্দ্রীয় সরকার তৎপরতা দেখিয়ে একটা জনকল্যাণমূলক বৈঠক করেছে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাবো না। 5 বছরে একটা বৈঠক করেনি। আপনি চলে যান উত্তরে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আমাদের রাজবংশী ভাইদের ভুল বুঝিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট নিয়ে এখন ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে, ভারতবর্ষের তৎকালীন ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বৈঠক করে বলেছিলেন জনসভা থেকে যে আমরা নারায়ণী সেনা করব। করেছে? উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা নারায়ণী ব্যাটালিয়ন করব, করেছে। সেই কারণে বলছি কানে শুনে নয় চোখে দেখে। যারা আমাদের মুখের ভাষা বোঝে না, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। নিজেদের প্রচার করতে গিয়ে শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, নাম সরিয়ে দিয়েছে, মুছে দিয়েছে। সেখানে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ যে স্বীকৃতি শান্তিনিকেতন পেয়েছে, তার প্রচার করতে গিয়ে কবিগুরুর নাম মুছে দিয়েছে, ছবি মুছে দিয়েছে। কার নাম রয়েছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটা বাংলার প্রতি অপমান নয়? যারা স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য করছে, বিজেপির রাজ্য সভাপতি, সে বলছে অর্ধশিক্ষিত। মা দুর্গাকে অপমান করছে, বলছে মা দুর্গার বংশধরকে কেউ চেনে না। আপনারা অস্বীকার করতে পারবেন এই বিজেপিকে আমরা বাংলা বিরোধী কেন বলছি? আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি, তার কারণ 2021 সালে মুখ থুবড়ে পড়ার পর, বাংলায় হেরে যাওয়ার পর, বাংলার 1,60,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর বিজেপির সরকার আটকে রেখেছে। আমরা গেছি দিল্লির বুকে লড়াই করতে। আমরা যখন নবজোয়ার করেছিলাম, কুচবিহার থেকে শুরু করেছিলাম, দীর্ঘ 2 মাস আমি রাস্তায় ছিলাম। মানুষকে কথা দিয়েছিলাম যে আপনাদের দাবিকে সামনে রেখে আপনারা পঞ্চায়েতে ভোটাধিকার প্রয়োগ করুন, হয় আপনার দাবি দিল্লির বুকে আমরা লড়াই করে ছিনিয়ে আদায় করে নিয়ে আসব, না হলে আমরা এর বিকল্প ব্যবস্থা করব। মানুষকে বলেছিলাম যে আপনারা বলুন কি চান, বাংলা এদের পায়ে ধরুক, না আগামী দিন দিল্লি চলো ডাক দিয়ে বৃহত্তর আন্দোলন তৈরি করে এই লড়াইকে সর্বাত্মক করুক। মানুষ বলেছিল পায়ে ধরো নয়, দিল্লি চলো। আমরা দিল্লি গেছিলাম। আমাদের দলের লোকসভা, রাজ্যসভার প্রায় 35 জন সাংসদ তারা গেছিল কৃষি ভবনে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীর সাথে বৈঠক করতে, যাতে রাজ্যের প্রাপ্য আমরা তাদেরকে অনুরোধ করব এবং সেই প্রাপ্য যাতে আমরা আদায় করে নিয়ে আসতে পারি। আমাদের টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে। এই বীরবাহা, মহুয়া মৈত্র সহ আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদ যারা ছিল, সেই চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন।
সংবাদ মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, টেনে হিচড়ে কার্যত মহিলাদের চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ বার করে দিয়েছে। কেন? আমরা মানুষের হয়ে মানুষের অধিকারের টাকা চাইতে গেছি বলে? পরবর্তীকালে তার 2 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি যান, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন, যে অন্যায়ভাবে জোর জবরদস্তি গায়ের জোরে আপনারা আমাদের রাজ্যের অধিকারের টাকা আমাদের থেকে জোর জবরদস্তি ছিনিয়ে নিয়ে দিল্লিতে আটকে রেখে দিয়েছেন, যাতে বাংলার মানুষকে আপনারা ভাতে মারতে পারেন। প্রধানমন্ত্রী বলল, আমি দেখছি, অগ্রাধিকার দিয়ে দরকার হলে রাজ্য সরকারের তরফ থেকে কিছু আধিকারিক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু আধিকারিক বসে বৈঠক করবে এবং এই সমস্যার সমাধান বা প্রতিকার যত শীঘ্র সম্ভব আমরা করব। সেই বৈঠক হলো 2023-এর ডিসেম্বর মাসে। আমরা ডিসেম্বরের খুব সম্ভবত 17 বা 18 তারিখ সেই বৈঠক হয়েছিল। আমরা 1 মাস অপেক্ষা করলাম, 1.5 মাস অপেক্ষা করলাম। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আবার ধর্নায় বসলো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখ। তিনি